সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। মাসখানেক ধরেই তীব্র গ্যাস সংকটে সারা দেশ। গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় আবারও দেখা দিয়েছে সংকট। ফলে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন, ভোগান্তি বেড়েছে পরিবহন খাত আর বাসাবাড়ির রান্নাবান্নায়। যানবাহন চালকরা বলছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি শিল্প মালিক, সাধারণ গ্রাহক ও পরিবহন সংশ্লিষ্টদের। প্রাইভেট কার চালক মোহাম্মদ দুলাল সকাল 10টায় পাম্পের লাইনে দাঁড়িয়ে 4 ঘন্টা পর পেয়েছেন গ্যাসের দেখা, তবে পাননি কাঙ্ক্ষিত পরিমাণে। 4 ঘন্টা 15-20 মিনিটের পর আমি গ্যাস পাইছি, আর ফুল গ্যাস পাইনি। বাসা বাড়িতে গ্যাস নিয়ে আজকে সকালবেলা পাক করে খাইতে পারিনি। একই অবস্থা অন্যদেরও। রাজধানীর প্রায় সবকটি ফিলিং স্টেশনের চিত্র একই। কোথাও কোথাও গ্যাস সংকটে বন্ধ রাখা হয়েছে পাম্প। যেসব স্টেশন চালু সেখানেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাস মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণে, কেননা গ্যাসের চাপ কম। 2.5 ঘন্টা 3 ঘন্টা তো হবে, এখনো অনিশ্চিত। গ্যাস যে পাবো কি পাবো না এটা বলতে পারলাম না। পাম্প এখনো অনেক দূরে। খালি বলতেই আছে যে 2 দিন ধরে বা 2-3 দিন লাইন সংকট ঠিক হয়ে যাবে, কই ঠিক তো হচ্ছে না। আগে গ্যাস চাইলে 500-600 এমনি যায় তো, কিন্তু এখন বর্তমানে যায় না। 200 টাকা 300 টাকা, সর্বোচ্চ 300 টাকা যায় গাড়িতে, আর সিএনজিগুলোতে 50-60 টাকা। দিতে পারছি না, যে পেশার থাকার কথা এই পেশার নাই। চালকরা বলছেন দিনের বেশিরভাগ সময় পাম্পের লাইনেই নষ্ট হচ্ছে। সামান্য গ্যাস পেলেও তা দিয়ে বেশিক্ষণ চলাও যায় না, ফলে সংকীর্ণ হয়ে এসেছে আয়ের পথ। রাত্রেবেলা এসে বৈশা থাকি, এই বরপর যাইতে হয়, গাউসা যাইতে হয়, নরসুন্দি যাইতে হয়, মাধবদী যাইতে হয় গ্যাসের লাইগা। গাড়ি চালায় ভাত খায়, আমরা যদি সঠিক টাইমে যদি গ্যাস যদি না পাই তা আমরাও মালিকে না করে দিবে। যখন গাড়ি যখন চলবে না তা আমরা কি করে রাখবে। গত বৃহস্পতিবার থেকেই পরিস্থিতির কিছুটা স্বাভাবিক হলেও এলএনজি সরবরাহ কমে যাওয়ায় মঙ্গলবার থেকে আবারও সংকট সৃষ্টি হয়েছে। জ্বালানি সংকটের কারণে সাভার, গাজীপুরের মতো শিল্পাঞ্চলে ব্যাহত হচ্ছে উৎপাদন। পরিবহন খাতে তৈরি হয়েছে বাড়তি চাপ। প্রভাব পড়েছে বাসাবাড়ির রান্নার হাঁড়িতেও। গ্যাস স্বল্পতার কারণে আমাদের বয়লারটা স্মুথলি রান করতে পারতেছি না। বয়লার না থাকলে আমাদের আয়রনের স্ট্রিম থাকে না। 24 ঘন্টায় তেল দিয়ে চালাইতে হচ্ছে। সেই হিসাবে আমরা যে কস্টিং আছে ওই কস্টিংয়ে আসলে আমরা বাইরে থেকে ওই কস্টিং পাচ্ছি না। শিল্পের চাকা সচল রাখা এবং পরিবহন খাতের ভোগান্তি কমাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি সংশ্লিষ্টদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নওগাঁয় লোডশেডিংয়ের প্রতিবাদ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কের পাশে কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, গ্রাহকের চাহিদার বিপরীতে অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ। কলকারখানাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। কোল্ড স্টোরেজগুলোতে নষ্ট হচ্ছে সংরক্ষণ করা আলু। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এছাড়া প্রিপেইড মিটার স্থাপন বন্ধেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এদিকে সার্বিক পরিস্থিতিতে পল্লী বিদ্যুৎ অফিসগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারের কাছে আমরা দাবি রাখতে চাই, আপনি ঘোষণা দিয়েছিলেন যে মিটার চার্জ বন্ধ করতে হবে, সারচার্জ বন্ধ করতে হবে, কিন্তু তারা কার্যক্রম বন্ধ না করে তারা সেই চার্জ কেটেই যাচ্ছে। প্রিপেইড মিটার লাগানো যাবে না। প্রিপেইড মিটার যারা আমদানি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। আবারও গ্যাস সংকট দেখা দিয়েছে চট্টগ্রামে। পাম্পে গ্যাসের জন্য গাড়ির দীর্ঘ লাইন, শিল্প কলকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। অনেক বাসাবাড়িতে রান্নাবান্না বন্ধ। 2 দিন ধরে গ্যাস সরবরাহ নেমেছে দৈনিক চাহিদার অর্ধেকে। এর প্রভাবে জনজীবনে ভোগান্তি চরমে। মাঝখানে কয়েকদিন পরিস্থিতি স্বাভাবিক হলেও 2 দিন ধরে চট্টগ্রামের বেশিরভাগ সিএনজি রিফুয়েলিং স্টেশনে দেখা যাচ্ছে এ চিত্র। গ্যাসের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহন। চালকদের অভিযোগ, গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কখনো বা এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটতে হচ্ছে। 8-10টা পাম্প ঘুরে আসছি, এখন এখানে এসে ঘন্টা 2 ঘন্টা বসে আছি। এখন কখন গ্যাস পাবো এখনো তো নিশ্চিত না। সারা রাত্রে পাম্পে থাকা লাগে, আবার দিনে কোম্পানির ইনকামের টেনশনে গাড়ি চালানো লাগে। চৌকে ঘুম, নিজে মরবো না বাঁচবো এই চিন্তাটাও এখন আমাদের ভিতরে নাই স্যার। প্রধানমন্ত্রীর দেখানোর জন্য এই কামটা করছে। এই দুইটা দিন স্থিতিশীল দিছে, দিয়ে আসে এরপর প্রধানমন্ত্রী গেছে গা, থাকতে থাকতে আবার বন্ধ হয়ে গেছে গা পাম্প। তারিখ যে আসছে 2 দিনের জন্য গ্যাস ঠিক আছিল,
তারেক জিয়া যাওয়ানোর পর থেকে রাতকে রাত ঘুম মারতে আছি, গ্যাস নাই, প্রত্যেকটা পাম্প বন্ধ। গ্যাসের জন্য দিনের বেশিরভাগ সময় যাচ্ছে পাম্পে, ফলে আয় কমেছে চালকদের। আমাদের গুলো 12 গাড়ি রেন্টা গাড়ি যদি গ্যাস নিতে না পারে বলে ভাড়া কিভাবে মারবো, আমাদের ভাড়া ক্যান্সেল হয়ে যাচ্ছে। আজ যে কতদিন ধরে কোনো ভাড়া মারতে পারি না, আমার সংসার কিভাবে চলে? আমরা যারা অল্প আয়ের মানুষ, তেল দিয়ে গাড়ি চালানো বহুত টাফ। তেলের লিটার আপনার 145 টাকা লিটার। গাড়ি চালায় কোম্পানি ইনকাম দিতে হবে, আমরা পাই না পাই ইনকাম দিতে হবে। কোম্পানি আমাদেরকে 2 টাকা ইনকাম নিতে আসে না, কম। গ্যাস পাম্প কর্তৃপক্ষের দাবি সরবরাহ ঘাটতির কারণে লাইনে চাপ কম। যে 2-1টি পাম্প গ্যাস সরবরাহ করছে তারাও যন্ত্রাংশ নষ্টের ঝুঁকিতে। যে প্রেশার, এই প্রেশারে যদি আমরা যে এখন চালাইছি রিক্সে, আমাদের মেশিন যে কোনো মুহূর্তে ক্ষতি হইতে পারে। তারপরে সিএনজি এলাকার দিকে তাকাইয়া আমরা চালাই দিচ্ছি। আমরা যখনই পাই চালু করে দিই, কারণ মানুষ লাইন ধরে দীর্ঘ লাইন ধরে অনেকক্ষণ যাবত করতেছে, যার কারণে কষ্ট সহ্য করতে যখন পাই গ্যাস চালু করে দিলেন। সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানা ও বাসাবাড়িতে, অনেকের ঘরে রান্নাবান্না বন্ধ। মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে ত্রুটির কারণে সরবরাহ কমায় এই সংকট, বলছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বঙ্গোপসাগরে ভাসমান 2 এলএনজি টার্মিনালে সংকটের কারণে বিদ্যুৎ ও গ্যাসের সংকট কাটছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এজন্য মানুষের ভোগান্তি চরমে, তা অস্বীকার না করে দুঃখ প্রকাশ করেছেন তিনি। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এর ফলে 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে। তবে গ্যাস বিদ্যুতের সংকট কবে কাটবে এর দিনক্ষণ বলা সম্ভব না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এই অবস্থায় লোডশেডিংয়ের কারণে জনরোষের শঙ্কায় পুলিশের কাছে চিঠি দিয়েছে পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। দেশে গ্যাসের চাহিদার সাথে ফারাক আছে সরবরাহের। প্রতিদিন 380 কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন হলেও পাওয়া যায় 270 কোটি ঘনফুট। এই অবস্থায় বঙ্গোপসাগরে ভাসমান 2 এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। এক্সিলারেট এনার্জি টার্মিনালে দুর্ঘটনা এবং আবহাওয়ার কারণে সামিটে কার্গো খালাস সম্ভব না হওয়ায় 85 থেকে 90 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে না। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, সরবরাহ বাড়িয়ে সংকট কাটাতে সরকার সব ধরনের চেষ্টা করছে। সামিট টার্মিনালে সে কারণে আমরা এলএনজি ডিসচার্জ করতে পারছি না, এবং আমরা যেটা বললাম যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, সে কারণে এক্সিলারেট টার্মিনাল থেকে আমরা এখনো ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারছি না। দেশি উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়। আমরা কোন সময় এই কাজটা করলে সবচেয়ে কম জনদুর্ভোগ হতে পারে সেই ব্যাপারটা একটা সিদ্ধান্ত নেবার প্রশ্ন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, সরকারের একটি সিদ্ধান্ত প্রশ্ন আছে। জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় গ্রামে 40 থেকে 45% লোডশেডিং হচ্ছে। কম বেশি ভোগান্তিতে শহরের আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহক। এ অবস্থায় পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন লোডশেডিংয়ের কারণে জনরোষের শঙ্কায় নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে পুলিশের কাছে। প্রতিমন্ত্রী বিষয়টি অবহিত নয় জানালেও দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন। অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আমাদের কারোরই কিছু করবার নেই, আমরা তো এটা অসহায়। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে। আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাল্লাহ। তবে কবে নাগাদ গ্যাস বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটবে এ নিয়ে আশার খবর জানাতে পারেননি প্রতিমন্ত্রী। সরকারের কাছে অবশ্যই জনগণ মেসেজ জানতে চাই, জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি, এটা আমার ধারণা জনগণ বোঝেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী দাবি করেন, বিগত সরকারগুলোর ভুল নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এমন সংকট সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতির শিকার বর্তমান সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে জ্বালানি সহ নানা সংকট দূর করতে কাজ করছে সরকার। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এমনটা জানান বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এর আগে হালাল পণ্য নিয়ে আরেক সেমিনারে মন্ত্রী জানান, এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মাসখানেকের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা শুরু হবে। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে প্রবেশ করতে চায় দেশ, তবে এর জন্য দরকার বিপুল পরিমাণ বিনিয়োগ।
বাস্তবতা হচ্ছে অনেকদিন ধরেই সেই কাঙ্ক্ষিত বিনিয়োগের দেখা মিলছে না। তার উপর গ্যাস জ্বালানি সংকট, মরার ওপর খাড়ার ঘা, রপ্তানিতেও নেই সুবাতাস। বিনিয়োগ সম্ভাবনা আর চ্যালেঞ্জ নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী। জানান, জ্বালানি সহ নানা সংকট দূর করে কিভাবে ব্যবসার খরচ আর জটিলতা কমানো যায় তা নিয়েই কাজ করছে সরকার। সম্ভাবনাময় রপ্তানি খাত নিয়েও সরকারের পরিকল্পনা দৃশ্যমান হবে অচিরেই। বাংলাদেশ যে $1 ট্রিলিয়ন ইকোনমিতে লক্ষ্য পৌঁছাতে চায়, সেই জন্য যে প্রচুর বিনিয়োগ দরকার, তার একজন সহযাত্রী হতে ইউএস কোম্পানিগুলি ইন্টারেস্টেড। তারা ঠিক এনভায়রনমেন্টটা চান, সরকারের সহযোগিতা চান, এবং তাদেরকেও আমরা বার্তা দিয়েছি আমাদের পলিসিগুলি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, বিজনেস ফ্রেন্ডলি। এর আগে হালাল পণ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। জানান, এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক বাজারে অবাধ প্রবেশাধিকার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে এফটিএতে যাব। এছাড়াও আরও 10-12টা দেশের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন চলমান। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য। তো উদ্দেশ্য একটাই, আমরা বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করব। বিনিয়োগের জন্য কাঙ্ক্ষিত ও অনুকূল পরিবেশ তৈরির বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে, এমনটাও জানান মন্ত্রী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। পতিত সরকারের আমলে জিডিপির প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে, অথচ সত্যিকার অর্থে তখন গড় প্রবৃদ্ধি ছিল 4%। তাই কাঙ্ক্ষিত কর্মসংস্থান হয়নি, এমন পর্যবেক্ষণ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। এইচডিজি আয়োজিত সেমিনারে তিনি বলেন, দেশে এখন ভোগ আর সম্পদের বৈষম্যও বাড়ছে। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অর্থনীতির কঠিন সময়ের যন্ত্রণা মন্ত্রী ছাড়া আর কেউ বুঝবে না। 2030 সালের মধ্যে কমবে দারিদ্র্য, থাকবে না ক্ষুধা, নিশ্চিত হবে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য, এমন 17টি লক্ষ্য নিয়ে 2015 সালে টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি হাতে নেয় জাতিসংঘ। এই উদ্যোগে নাম লেখায় সদস্য সব দেশ, কিন্তু ডেডলাইনের মাত্র 4 বছর আগে বাংলাদেশের অনেক কাজ এখনও অসমাপ্ত। 169 দেশের মধ্যে অবস্থান 110। শিক্ষা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন নিয়ে বিপত্তি সবচেয়ে বেশি। বুধবার পরিকল্পনা কমিশনে জিইডি ও নাগরিক প্ল্যাটফর্মের এসডিজি প্লেনারি সেশনে এসব নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। গবেষকরা বলেন, দেশে বৈষম্যের চিত্র প্রকট হয়েছে, তাই দারিদ্র্য থেকে বেরিয়ে বেশি দিন টিকে থাকা যাচ্ছে না। প্রবৃদ্ধির যেই পরিসংখ্যান দেওয়া হয়েছে, এটা স্ফীত আকারে এবং অন্যায়ভাবে বাড়িয়ে বলা হয়েছে, এবং এই প্রবৃদ্ধির হার আমাদের হিসাবে 7% গড়ে না, 4.2%। এ সময় নীতি নির্ধারকরা বলেন, 16 বছরের সমস্যা মাত্র কয়েক মাসের সমাধান কঠিন, তারপরও সরকার হাল ছাড়ছে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের একটা সংকট তৈরি হয়েছিল, সব জায়গায় তেলের দাম বেড়ে গিয়েছে, অনেক জায়গায় তেলের সংকট হয়েছে। আমাদের কিন্তু আশেপাশে সব দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল, দাম বাড়ানো হয়নি, এবং ভোক্তা পর্যায়ে যেন তেলের সরবরাহ মজুদ থাকে সেটি নিশ্চিত করা হয়েছে। আমরা 17 বছরের জন্য ক্ষমতায় আসিনি, আমাদেরকে 5 বছরের জন্য ম্যান্ডেট দিছে। উই ওয়ান্ট টু ফিনিশ ইট বাই 4 ইয়ার্স, সো দ্যাট 1 বছর মানুষ আমাদেরকে অ্যাসেস করবে, দেন 5th ইয়ার আমরা মানুষের কাছে যাব। ইয়েস, আমরা এই কমিট করেছিলাম আপনাদের কাছে বিফোর ইলেকশন, দিস ইজ আওয়ার পারফরমেন্স, নাও ইউ নিড টু ডিসাইড। জেলা প্রশাসকদের মতো দায়িত্বশীল প্রতিটি ব্যক্তিকে আমি আহ্বান জানাবো, নিজ উদ্যোগে একটি ইউনিক সফলতা দেখান। এই সম্মেলনে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতে নির্ধারিত সময় পরপর অগ্রগতি পর্যালোচনা করলে কেন্দ্র ও মাঠের মধ্যে যে ফারাক উঠে আসবে নীতি নির্ধারকদের জন্য। সমাপনীতে অর্থমন্ত্রী বলেন, শুধু ভাতা বা টাকা দিয়ে এসডিজি বাস্তবায়ন হবে না, দক্ষতা অনুযায়ী মানুষের কাজের ব্যবস্থা করে দিতে হবে। একটা কঠিন অর্থনৈতিক প্রেক্ষাপটে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, কঠিন অর্থনৈতিক, আমার চেয়ে এই পেইনটা আর কেউ কিছু বুঝবে না। এই যে বাজেট করতে গিয়ে এই অর্থনৈতিক পরিচালনায় যে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি দৈনন্দিন বিষয়ে। সেমিনারে শিগগিরই মূল্যস্ফীতি হিসাবের প্রক্রিয়া ঢেলে সাজানোর কথা জানায় পরিকল্পনা বিভাগ। যে কার্যক্রমের মধ্যে আছে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাভারে আবারও উদ্ধার হয়েছে প্রেসার কুকার সদৃশ বোমা। একটি মসজিদের মাঠে পাওয়া বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বম ডিসপোজাল ইউনিট। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। এদিকে বরিশাল আদালত চত্বরে হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সাভারের সাধাপুর গোপেরবাড়ি এলাকায় একটি মসজিদের মাঠে পাওয়া যায় প্রেসার কুকার সদৃশ বোমা। বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল ইউনিট। প্রত্যক্ষদর্শী জানায় গতরাত 1:30টার দিকে অটোরিকশায় আসা 3 ব্যক্তি মসজিদের মাঠে একটি প্লাস্টিকের ড্রাম রেখে যায়। সন্দেহ হলে আশেপাশের লোকজনকে খবর দেন তিনি। পরে ড্রামের ভেতর কাপড় চোপড়, একটি কোরআন শরীফ এবং প্রেসার কুকার সদৃশ বস্তু দেখতে পান তারা। এরপর জানানো হয় পুলিশকে। পরে ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। লোক দেখে ওই আবার লাইট মারছে, লাইট মারার সাথে সাথে ওরা ওই ঘাসের মধ্যে ঢুকা ওটা থিয়া এটা চলে আসছে 3 জন। চলে আসার পর তখন ওই আমাকে ডাক দিতে, ভাই লোক তো আলছিল, দেখতো যাওয়া হোক, যা দেখে আসি। এই যে দেখতে যায় যদি দেখি একটা ড্রাম ওজন খুব 3 জনে ধরে নিয়ে আসে, ওটা ঢালছে, ঢালে দেখে কোরআন শরীফ আর কাপড় ধরি আর তলে হেলে ওই আইসকুবারটা। এই পাশে একটা মাদ্রাসা আছে, এখানে মেন রোড, সবাই হাজার হাজার মানুষ যাতায়াত করে। সকাল থেকে মানুষ হচ্ছে খুবই একটা আতঙ্কের মধ্যে আছে। বস্তুটি বোমা কিনা তা পরীক্ষার জন্য খবর দেয়া হয় বম্ব ডিসপোজাল ইউনিটকে। পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় প্রেসার কুকার সদৃশ বস্তুটি বোমা। পরবর্তীতে বিস্ফোরণ ঘটিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয়। কারা কী কারণে বোমাটি রেখে যায় তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে বরিশাল আদালত চত্বরে হাত বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার সকাল 10:30টার দিকে বোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় আদালত পাড়ায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা এখানে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। তো বিষয়টা যাচাই বাছাই করে দেখা যাবে আসলে প্রকৃতপক্ষে বিষয়টা কি। আদালত চত্বরে হাতবোমা ছোড়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় বিচারপ্রার্থী ও আইনজীবীদের মাঝে। পরে নিরাপত্তা জোরদার করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতেই মেহেরপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য সকালে মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সিল স্বাক্ষর ছাড়া স্টাফ পরিচয় দেয়া এক ব্যক্তিকে আটক করে জামায়াতের নেতাকর্মীরা। এক পর্যায়ে তাকে চড় থাপ্পড় দেন এক কর্মী। এই নিয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা হয় জামায়াত কর্মীদের। জামায়াতের অভিযোগ, বিএনপির লোকজন সেখানে মব সৃষ্টি করেছিল। অন্যদিকে বিএনপির অভিযোগ, জামায়াতের কর্মকাণ্ডে স্থানীয়রাই তাদের উপর চড়াও হয়েছিল। রাজনৈতিক দলের লোকজন এখানে মানে মব সৃষ্টি করছে। তারা মূলত এই হাসপাতালে অনৈতিক সুবিধা নিচ্ছে আর কি। মাননীয় সংসদ সদস্য সঙ্গে করে এই সমস্ত ক্যাডার বাহিনী, আমি এক কথা বলবো, ক্যাডার বাহিনীর সাথে করে এনে এই হাসপাতালে এই ধরনের অপকর্ম করেছে। আশুলিয়ায় 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় এনসিপির জুলাই গণ অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম সানভি সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে নবীনগরের একটি স্কুলের সামনে থেকে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করা হয়। এই ঘটনায় থানায় অপহরণ মামলা করেন ভুক্তভোগীর মা। পুলিশ জানায়, অপহরণে জড়িত তৌহিদুল ও নাজিমকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে। মামলা রুজুর পরে আমরা সন্দিগ্ধ আসামি হিসেবে 2 জনকে গ্রেপ্তার করি। একজনের নাম তৌহিদুল ইসলাম সানভি, আরেকজনের নাম নাজিম। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় ডিবি অফিস থেকে সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ করেন তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ। এতে ক্ষুব্ধ হয়ে পদ থেকে হারুনকে সরিয়ে দেন শেখ হাসিনা, এমন ফোনালাপি ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। এই দিন ওবায়দুল কাদের আরাফাত সহ 7 আসামির সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তিতর্ক শেষ করেছে প্রসিকিউশন। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে 6 সমন্বয়ককে নির্যাতনের পর খাবার খাওয়ানোর ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ডিবি প্রধান হারুনুর রশিদের ফোনালাপ উপস্থাপন করা হলে সেই ছবির প্রচারের তথ্য সামনে আসে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ছবি প্রকাশ করা হলেও শেখ হাসিনা তা ভালোভাবে নেননি।
একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে, খাওয়াই ওইসবই কেন? না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ ছবিটা নিজের কাছে রেখে দিবা, এটা না ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। ডিবির পদ থেকে হারুনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। তবে এই সিদ্ধান্তে পুলিশ বাহিনীতে ক্ষোভ তৈরির পাশাপাশি আন্দোলন দমনে প্রভাব পড়ার আশঙ্কার কথা জানা যায় ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে। হারুন বেদি সরাই দিচ্ছেন, উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই, ওই রাখছে ডিএমপিতেই রাখতেছি। উনি বলছিলেন অন্যখানে দিতে, আমি ডিএমপিতেই রেখে দিচ্ছি। তার শুধু তার মানে দেশটা পরিবর্তন করে দিচ্ছি। আপনার পুলিশ ফোর্স তো ডিমোরালাইজ, সব ডিমোরালাইজ হয়ে যাবে। এদিন মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত সহ 7 জনের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। তাদের রাজনৈতিক নেতৃত্বের ছদ্মবরণে প্রকৃতপক্ষে তারা ছিল আসলে দুর্বৃত্তপরায়ণ, তারা ছিল দুর্নীতিবাজ, তারা ছিল দুষ্কৃতিকারী। সন্দেহাতীতভাবে এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছে, সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। পাশাপাশি আমরা তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ চেয়েছি। এ মামলায় আসামি পক্ষের শুনানি কাল। এছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি ক্ষতিগ্রস্তদের মাঝে কি প্রক্রিয়ায় এবং কতটুকু বন্টন করা হবে তা ট্রাইব্যুনালের রায়ে স্পষ্ট করে উল্লেখ করার আবেদন করেছেন চিফ প্রসিকিউটর। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশে প্রাণ দিতে হয়েছে আরাফাত রহমান কোকোকে। খালেদা জিয়ার ছোট ছেলে জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রয়াত ক্রীড়া সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন উপলক্ষে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদদের নিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা স্বাধীনতার ঘোষক জিয়ার পরিবারকে নানাভাবে নির্যাতন করেছে। মুক্তিযোদ্ধার পরিবার বলেই জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংসের চেষ্টা করে ফ্যাসিবাদী সরকার। রিজভী বলেন, জিয়া পরিবারের দেশপ্রেম কোনোভাবেই মেনে নিতে পারেনি শেখ হাসিনা। মায়ের কোলে সন্তানের লাশ, এটা যে কত বড় হৃদয় ভাঙা একটি ঘটনা সেটা বলা যাবে না। সে একটি পরিবারকে নানাভাবে পর্যুদস্ত করার জন্য জনগণের মধ্যে তার যে উপস্থিতি এবং তার যে জনপ্রিয়তা, সেটিকে আপনার মুছে দেওয়ার জন্য এমন কোনো কৌশল নাই যেটা করেননি সাবেক পলাতক স্বৈরাচারিণী শেখ হাসিনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে কূটনৈতিক জটিলতা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। সকালে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার তরুণ ও যুব সমাজের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মন্ত্রিপরিষদের প্রতিটি বৈঠকে যুবক কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয় বলেও জানান তিনি। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক জানান, তরুণদের স্বাবলম্বী করতে সহজ শর্তে ঋণ হিসেবে কম্পিউটার, ল্যাপটপ এবং অর্থ সহায়তা দেওয়ার নানা উদ্যোগ নিচ্ছে সরকার। অনুষ্ঠানে দেশ বিদেশের কূটনৈতিকরাও উপস্থিত ছিলেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, দুই দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ইতিবাচক ফলাফলের জন্য। সিলেট নগরের একটি বাসা থেকে প্রবীণ ব্যবসায়ী সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বাসার দরজার লক ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত এখনও তা নিশ্চিত না হলেও তদন্ত চালাচ্ছে পুলিশের বিভিন্ন বিশেষায়িত টিম। সিলেটের রায়নগর মিতালি এলাকার এই বাসায় স্ত্রী সুরাইয়া বেগমকে নিয়ে বসবাস করতেন আব্দুস সাত্তার। সাথে থাকতেন গৃহকর্মী তাহমিনা আক্তারও। বুধবার সকালে 3 জনের মরদেহই উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, সকালে ওই বাসা থেকে চিৎকার শুনে দরজার বাইরে থেকে ডাকাডাকি করা হয়।
তবে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে অপর ভবন থেকে বাসার বারান্দায় রক্তের ছাপ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। রং মিস্ত্রি আইছে বলে রং ঘর কাম করার লাগিয়া আয়া ডাকাডাকি করিয়া খুলছে না, দরজা না খুলায় আশপাশের মানুষে জানছেন যে সেও দরজা খুলেন না। তখন ও বাসার বিল্ডিং তাকিয়া খেয়ে কইছেন যে উঠিয়াও বারান্দাত রক্ত দেখা যায়। পাশের বাসার অনেকেই দেখছেন যে চিৎকার শুনছেন, মনে করছেন যে বাচ্চারা হয়তো চিৎকার করছে, এবং এখানে আমরা নিচে দেখছি যে রক্তের দাগ দেখছি। দেখার পরে আমরা 999-এ কল দিছি। খবর পেয়ে বাইরে থেকে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। উদ্ধার করা হয় 3 জনের রক্তাক্ত মরদেহ। 3 জনকে আমরা মৃত অবস্থায় পেলাম। এখন এটা আমাদের হলো যে এসবি সিআইডি টিম, পিবিআই টিম, আমাদের স্পেশাল টিম যারা আসছেন তারা সবাই চলে আসছে, আমরা এটা পরিদর্শন করেছি। পুলিশ জানিয়েছে ঘরের আলমারি ও ড্রয়ার খোলা পাওয়া গেছে। ডাকাতি এবং পারিবারিক দ্বন্দ্ব, দুইটি বিষয়কে মাথায় নিয়েই শুরু হয়েছে তদন্ত কাজ। ক্রাইমটা কোন নেচারের আমরা এটা এখন খতিয়ে দেখছি, এটা কি কোনো ডাকাতি অথবা কোনো আগের কোনো এনমেটি আছে কিনা, কারণ এখানে দলিল একটা দেখা গেছে। তো এইটা আমরা পারিবারিক কোনো আগের মধ্যে শত্রুতা আছে কিনা এটা আমরা খতিয়ে দেখছি, অথবা এটা কোনো হলো যে এই ডাকাতি জড়িত কোনো হলো যে মার্ডার কিনা এইটা আমরা খতিয়ে দেখছি। নিহত আব্দুস সাত্তার কয়লা সহ নানা ব্যবসায় জড়িত ছিলেন। তাদের 3 মেয়ে 1 ছেলে, সবাই দেশের বাইরে বসবাস করেন। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত 1025 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগেই 2 শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি ঢাকা ও বরিশাল বিভাগে হামের উপসর্গে 1 জন করে মোট 2 শিশুর প্রাণহানি হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে হামে আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত 15 মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 885 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে 786 জন ও হামে আক্রান্ত হয়ে 99 জনের মৃত্যু হয়েছে। ফ্যামিলি কার শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে নিয়োগে অনিয়মের অভিযোগে নাটোরে বিক্ষোভ করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ইউএনওর কার্যালয়ে যায়। এ সময় নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে বারান্দার গেট সহ সেখানে থাকা বেশ কয়েকটি গাছের টব ভাঙচুর করা হয়। সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের উপর চড়াও হওয়ার ঘটনাও ঘটে। একই অভিযোগে লালপুরেও ইউএনও কার্যালয় ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীদের বিক্ষোভ চলে। পরে প্রশাসনের আশ্বাসে তারা সরে যায়। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চাঁদা না পেয়ে এক ব্যবসায়ী নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে তার রিমান্ড মঞ্জুর করা হয়। দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এই আদেশ দেন। এর আগে 29 জুলাই যশোর থেকে ভারতে পালিয়ে যাওয়ার পথে 3 সহযোগী সহ ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন একটি হত্যা ও একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় ইমনকে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করলে 2 মামলায় 10 দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত ইমনের বিরুদ্ধে 15টি মামলা রয়েছে। কুষ্টিয়া জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার মামলায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতরাতে কুষ্টিয়া মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সিসি ক্যামেরা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে আসামিদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। গত 11 আগস্ট ভোরে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আমরা সিসি ফুটেজ সহ সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ভিডিও ফুটেজ যেগুলো পাওয়া গেছে ওগুলো আমরা বিশ্লেষণ করতেছি এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে এবং লোকাল সোর্স নিয়োগ করা হয়েছে। এভাবে আমরা প্রকৃত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের লেখা ভালোবাসায় বাড়ানো হাত বইটি নিয়ে পর্যালোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ এর আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউআইইউ এর উপাচার্য ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া, ট্রাস্টি ডক্টর মোহাম্মদ ফয়াজ খান, মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান ডক্টর শেখ মোহাম্মদ শফিউল ইসলাম বক্তব্য রাখেন। মূল আলোচক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, দীর্ঘদিনের পরিকল্পনায় ভালোবাসায় বাড়ানো হাত বইটি তিনি লিখেছেন। এতে মুক্তিযুদ্ধের সময় যেসব বিদেশি গুণীজন নানাভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন তাদের কথা তুলে ধরেছেন মতিউর রহমান। এ সময় তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক সরকারের রোষানলে পড়ে মালিকানা হাতছাড়া হবার পরিস্থিতি হয়েছিল প্রথম আলোর। জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন জীবন পেয়েছে পত্রিকাটি। পরে ভালোবাসায় বাড়ানো হাত বইটি পর্যালোচনা করা ৩৭ জন শিক্ষার্থীর মধ্য থেকে ৩ জনকে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিচার না করে বাংলাদেশে এখন অনেক সংবাদপত্র, অনেক অনলাইন, অনেক টেলিভিশন সেন্টার। একটা প্রশ্ন আসেই, এগুলির ভবিষ্যৎ কি, সম্ভাবনা কি, বাস্তবতা কি? এখনই দেখবেন গ্যাস নাই, তেল নাই, ইত্যাদি নিয়ে বিদ্যুৎ নাই সমস্যা। এই বিদ্যুৎ, তেল, গ্যাস ছাড়া তো কোনো শিল্প কারখানা হতে পারে না। শিল্প কারখানা যদি না হয়, ব্যবসা বাণিজ্য না হয়, এই আয় তো আমরা পাবো কোত্থেকে? বিজ্ঞাপনের প্রধান আয়। ভারতের মুম্বাইয়ে ভয়াবহ ভূমিধসে নিহত হয়েছে অন্তত 2 জন, গুরুতর আহত আরও 2 জন। ভারী বৃষ্টিপাতের জেরে হয়েছে এই ঘটনা। জানা গেছে, টানা বৃষ্টির কারণে মঙ্গলবার ভোরে ভূমিধসের কবলে পড়ে ঘনবসতিপূর্ণ কুর্লা এলাকা। মুহূর্তেই চাপা পড়ে অন্তত 6 থেকে 7টি ঝুপড়ি ঘর। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছে বলে শঙ্কা কর্তৃপক্ষের। চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান। জীবিত উদ্ধার হওয়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল। মঙ্গলবার শিকাগোর দক্ষিণ থেকে ইন্ডিয়ানা পর্যন্ত আঘাত হানে শক্তিশালী ঝড়। বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে টর্নেডো সতর্কতা। ঘন্টায় প্রায় 160 থেকে 177 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ইন্ডিয়ানার পোর্টেজে ঝড়ের সময় একটি বাড়িতে বিস্ফোরণে 1 জন নিহত হয়েছেন। দুর্যোগের প্রভাবে শিকাগো উত্তর পশ্চিম ইন্ডিয়ানায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় 5,75,000 মানুষ। দখলকৃত পশ্চিম তীরে অভিযান ও ধরপাকড় আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। নিপীড়নের মাত্রা বাড়িয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরাও। মঙ্গলবার বেথলেহেম, জেনিন, রামাল্লা, কালকেলিয়া ও পূর্ব জেরুজালেমে ধরপাকড় চালায় আইডিএফ। আটক করে 2 শিশু সহ 23 ফিলিস্তিনিকে। এদের মধ্যে 16 বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরও রয়েছে। মাসাফে গুড়িয়ে দেওয়া হয়েছে 12টি ফিলিস্তিনি মালিকানাধীন গুদাম ও কৃষি স্থাপনা। একটি স্কুল, ঘরবাড়ি সহ বেশ কয়েকটি স্থাপনা ভেঙে ফেলার নোটিশও দেওয়া হয়েছে। নাবলুসের কাছে বোরকা শহরে ইসরায়েলি অভিযানে আহত হয়েছে বেশ 2 শিশু সহ 6 ফিলিস্তিনি। আশপাশের আরও কয়েকটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। নির্মাণের অনুমতি না থাকার অভিযোগে তুবাসের কাছে একটি কৃষি স্থাপনাও ভেঙে দেওয়া হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। 2024 সালের এপ্রিলের পর এটি প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মূলত রোমাঞ্চকর এই ক্ষণের সাক্ষী হবে ইউরোপবাসী। 2.5 দশকেরও বেশি সময় পর ইউরোপের মূল ভূখণ্ডে প্রথমবার দৃশ্যমান হবে মহাজাগতিক ঘটনাটি। বিশ্বব্যাপী প্রায় 98 কোটি মানুষ এই সূর্যগ্রহণ আংশিক কিংবা পুরোপুরি দেখতে পারবেন। একই সরল রেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী। ধরণীতে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল 2024-এর এপ্রিলে। 2 বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে পৃথিবীবাসী। বিরল এই ঘটনার সাক্ষী হতে মুখিয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। তবে নির্দিষ্ট কিছু স্থানে দিনেই নামবে অন্ধকার। মূলত ইউরোপের মূল ভূখণ্ডের মানুষেরা সূর্যগ্রহণটি ভালোভাবে দেখতে পারবেন। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া, পর্তুগাল সহ উত্তর পশ্চিম আফ্রিকার কিছু অংশেও দেখা যাবে দৃশ্যটি। 1999 সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। তবে শঙ্কা রয়েছে বৃষ্টির। এ নিয়ে চিন্তিত দূর দূরান্ত থেকে দেশগুলোতে আগত দর্শনার্থীরা।
সূর্যগ্রহণ দেখতে অনেক দূর থেকে এসেছি, আশা করি আবহাওয়া ভালো থাকবে, একটু চিন্তা হচ্ছে। আমার কাছে সূর্যগ্রহণটা বেশ রোমাঞ্চকর, এর আগেও দুটো দেখেছি, তাই জানি আবহাওয়াটা একটু অনিশ্চিত থাকে, কিন্তু তা সত্ত্বেও ব্যাপারটা মজার হবে। বাংলাদেশ সময় বুধবার রাত 9:34 সূর্যগ্রহণটি শুরু হবে। স্থায়িত্বকাল হবে প্রায় 2 মিনিট 18 সেকেন্ড। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। বিজ্ঞানীদের মতে পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়। নাসার তথ্যানুযায়ী বছর প্রতি পৃথিবীতে 2 থেকে 5টি সূর্যগ্রহণ দেখা যায়, তবে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলক বিরল। প্রতি 1 শতাব্দীতে গড়ে 66 বার বা 1.5 বছর পর পর এটি ঘটে থাকে। অনিক রহমান, যমুনা নিউজ। সুনামগঞ্জের দিরায়ে 2 সন্তানকে পুকুরে ফেলে হত্যা করেছেন পাষণ্ড বাবা। এই ঘটনায় অভিযুক্ত কামরুল হাসানকে আটক করেছে পুলিশ। সদর ও শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর তীর থেকে 7 বছর বয়সী মুহাদ্দিস ও 4 বছর বয়সী তুলনার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় শুক্রবার 4 সন্তানের মধ্যে 2জনকে নিয়ে সিলেটে যায় সে। সেখান থেকে সুনামগঞ্জ ফেরার পথে সন্তানদের দেখার হাওরে ফেলে দেয়। পরে শিশুদের মরদেহ ভেসে ওঠার পর কামরুলকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে কামরুল। জানায় দাম্পত্য কলহের জেরে সন্তানদের হত্যা করেছে সে। এখনই তদন্ত সম্ভব হচ্ছে না সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের। দুদক সচিব সাইদুর রহমান খান জানান, নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর অভিযোগটি যাচাই বাছাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিকে অভিযোগ দায়েরকারীর বিরুদ্ধে উল্টো ব্যবস্থা নিয়েছে ইসলামী ব্যাংক। কর্তৃপক্ষের দাবি, অভিযোগকারী কর্মকর্তা তার এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন। বিভিন্ন ইস্যুতে আলোচনায় থাকা সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মেয়াদ শেষ হওয়ার আগেই গত 24 জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। 29 জুলাই তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে দুদকে। অভিযোগে বলা হয়, ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী একটি প্রতিষ্ঠানকে ঋণের নামে প্রায় 500 কোটি টাকা দেওয়া হয়। পরে ওই অর্থ আত্মসাৎ করা হয়। ওই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এস আলম সহ মোট 38 জনের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে আরও বলা হয়, জালিয়াতির সময় ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন সাবেক রাষ্ট্রপতি। দুদক সচিব জানিয়েছেন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই সমস্ত অভিযোগ আসলে কমিশনের মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়। আমরা আশা করছি খুব দ্রুত কমিশন আসবে এবং এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। এদিকে অভিযোগকারী ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলীকে সংশ্লিষ্ট বিভাগ থেকে সরিয়ে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে। তা টেরে পড়ে না এরকম কিছু কাজ করছে বলে আমাদের কাছে অনুমেয় হয়েছে। সো দ্যাট এটা করা হয়েছে, এখন ইনকোয়ারি করা হবে। ইনকোয়ারির পরে সে যদি আবার নির্দোষ প্রমাণিত হয় শপথে বহাল হবে। যদি অন্য কেউ দায়ী হয় তাহলে শাস্তির হতে আসবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ধর্ষণ ও অন্যান্য যৌন নিপীড়নের অভিযোগে পশ্চিমবঙ্গের হুগলি থেকে গ্রেপ্তার করা হয়েছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস ও বাংলার ক্রিকেটার অভিষেক পোরেলকে। 3 দিনের পুলিশি হেফাজতে আছেন 23 বছর বয়সী ক্রিকেটার। জব্দ করা হয়েছে তার মোবাইল ফোনও। যে হাতে ব্যাট ওঠে ওঠে কিপিং গ্লাভস, ভারতীয় ক্রিকেটার অভিষেক পোরেলের সেই হাতেই এখন হাত করা। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস ও বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ বেশ গুরুতর। ধর্ষণ ও অন্যান্য যৌন নিপীড়নের অভিযোগে পশ্চিমবঙ্গের হুগলি থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। মঙ্গলবার তোলা হয়েছিল আদালতে। ভারতীয় গণমাধ্যমের খবর, 3 দিনের পুলিশি হেফাজতে আছেন 23 বছর বয়সী এই ক্রিকেটার। আদালতে হাজিরের পর তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায় পুলিশ। মামলাটি এখন হুগলির চুঁচুড়া আদালতে আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। গত 30 জুন মামলাটি করেছিলেন মেডিকেল পড়ুয়া এক শিক্ষার্থী। হুগলির মগরা থানায় দায়ের করা সেই মামলার এজাহারে বলা হয়েছে, বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ভারতীয় এই উইকেট কিপার ব্যাটার। গোপন মুহূর্তের ছবি ও ভিডিও রেকর্ড করে তা দিয়ে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ করা হয়েছে পোরেলের বিরুদ্ধে। অভিযোগকারী জানিয়েছেন,
দুই পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা প্রায় চূড়ান্তই ছিল, কিন্তু ক্রিকেটারের একাধিক নারীর সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরে তাদের সম্পর্কে চির ধরে। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশে পোরেলের সব ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। একই সঙ্গে ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে একটা পেন ড্রাইভও। এবছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে 4 ম্যাচ খেলেছিলেন অভিষেক পোরেল। সেই থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি অভিষেক। তার সুযোগ এসেছিল একবার ভারতীয় এ দলেও। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। উয়েফা সুপার কাপের ফাইনালের আগে বড় ধাক্কা খেয়েছে অ্যাস্টন ভিলা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ 3 খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে তাদের। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার এসডি কনসা ও ফরওয়ার্ড ওলি ওয়াটিকেন্স খেলছেন না এই ম্যাচে। বিশ্বকাপে দীর্ঘ সময় খেলার পর তাদের বিশ্রাম প্রয়োজন বলে জানিয়েছেন কোচ উনাই এমেরি। 3 তারকার অনুপস্থিতিতে তরুণদের উপর ভরসা করতে হচ্ছে ভিলাকে, তবে অধিনায়ক জন ম্যাকগিন চোট কাটিয়ে ম্যাচের জন্য প্রস্তুত। অন্যদিকে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে খেলা দেম্বেলে, বারকোলা ও ফাবিয়ান রুইসকে নিয়েই তুলনামূলক শক্তিশালী দল সাজিয়েছে পিএসজি। আর্জেন্টিনার রোজারিও থেকে পরিবারের সঙ্গে মায়ামিতে ফিরেছেন লিওনেল মেসি। বাবাকে শেষ বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। পরিবারের সঙ্গে রোজারিওতে কয়েকদিন থাকার পর মায়ামির উদ্দেশ্যে যাত্রা করেন মেসি। বাবার বিদায়ে পরিবারের পাশে থাকতেই দেশে গিয়েছিলেন তিনি। এবার ফেরার পর ইন্টার মায়ামির হয়ে মাঠের প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার কথা রয়েছে তার, যদিও মাঠের খেলা থেকে আপাতত ছুটিতেই থাকার কথা মেসির। বুন্দেসলিগায় নতুন ঠিকানা হলো আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার ফাকুন্দো মেদিনার। ফরাসি ক্লাব মার্সে থেকে 27 বছর বয়সী তারকাকে 5 বছরের চুক্তিতে দলে ফিরিয়েছে বায়ার লেভারকুসেন। মেদিনাকে পেতে 23 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়েছে জার্মান ক্লাবটি। পারফরমেন্সের শর্ত পূরণ হলে আরও 2 মিলিয়ন ইউরো পাবে মার্সে। নতুন ক্লাবে 2 নম্বর জার্সিতে দেখা যাবে মেদিনাকে। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে 4 ম্যাচ খেলার পাশাপাশি ফাইনালেও বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এবার লেভারকুসেনের রক্ষণ শক্তিশালী করার দায়িত্ব তার কাঁধে। 2031 সাল পর্যন্ত জার্মান ক্লাবটিতে থাকবেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। বিশ্বকাপ জয়ের পর নিজ শহরে ফিরেই বিরচিত সংবর্ধনা পেলেন স্পেনের তারকা ফুটবলার পেদ্রি। টেনেরিফের তেগেস্তেতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয়রা। এই তেগেস্তেতেই ফুটবলার হিসেবে পেদ্রির পথ চলা শুরু। ছোটবেলায় যে শহরের মাঠে ফুটবলের স্বপ্ন দেখেছিলেন, বিশ্বকাপ জয়ের পর সেই শহরেই এবার নায়ক হয়ে ফিরলেন তিনি। পেদ্রিকে এক নজর দেখতে ভিড় করেন অসংখ্য সমর্থক। তাদের ভালোবাসায় আবেগ আপ্লুত পেদ্রিও কৃতজ্ঞতা জানান নিজ শহরের মানুষের প্রতি। বিশ্বকাপ জয়ের আনন্দ তাই নিজের শহরের মানুষের সঙ্গে ভাগ করে নিলেন এই স্প্যানিশ তারকা। স্পেনের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার রদ্রিকে দলে ফেরাতে ম্যানচেস্টার সিটিকে নতুন প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। এবার 60 মিলিয়ন ইউরোর সঙ্গে বাড়তি বোনাস দেওয়ার প্রস্তাব দিয়েছে কাতালান ক্লাবটি। এর আগে রদ্রির জন্য 45 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল বার্সা, তবে সেটি প্রত্যাখ্যান করে ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাবটির দাবি, রদ্রিকে ছাড়তে হলে দিতে হবে 80 মিলিয়ন ইউরো। তবে নতুন প্রস্তাবের পর দুই পক্ষের আলোচনা এগিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। বার্সেলোনা ও রদ্রি দুই পক্ষই চুক্তি সম্পন্ন হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। এই সপ্তাহে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে দুই ক্লাব। দলবদলের বাজারে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছে বার্সেলোনা। এরই মধ্যে ফেরান তোরাসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। তোরাসের সঙ্গে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বিক্রি করে অর্থ আয় করতে চায় বার্সেলোনা। এদিকে ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে ব্যক্তিগত সমঝোতায় পৌঁছেছে তোরাস। দুই ক্লাবের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। স্প্যানিশ ফরওয়ার্ডকে দলে নিতে পিএসজি প্রায় 55 মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত বলে জানা গেছে। এই অর্থ পেলেই খুশি বার্সেলোনা, তাই প্রাক মৌসুমের প্রস্তুতির জন্য বার্সেলোনা তাকে আর দলের অনুশীলনে যোগ দিতে বলেনি। ফলে পিএসজিতে তার যাওয়া এখন সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে। ইউরোপের শীর্ষ 5 লিগের হিসাবে একক খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি বেতন পান ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। সপ্তাহে প্রায় 5,25,000 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 8,62,00,000 টাকা।
এদিকে স্পেনের লা লিগায় সবচেয়ে বেশি বেতন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রের। দুজনই সপ্তাহে পান 5,13,000 পাউন্ড, অর্থাৎ প্রায় 8,42,00,000 টাকা। জার্মানিতে বুন্দেসলিগায় শীর্ষে বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, তার সাপ্তাহিক বেতন 4,11,000 পাউন্ড, প্রায় 6,75,00,000 টাকা। ফ্রান্সের লিগে দেম্বেলে পান প্রায় 4,91,00,000 টাকা। আর ইতালি সিরি আতে লাউতারো মার্তিনেজের সাপ্তাহিক আয় প্রায় 4,50,00,000 টাকা। জার্মান বুন্দেসলিগায় মাঠের পাশাপাশি বেতনেও আধিপত্য বায়ার্ন মিউনিখের। নতুন মৌসুম শুরুর আগে প্রকাশিত তালিকায় লিগের সর্বোচ্চ বেতন পাওয়া 10 খেলোয়াড়ই বায়ার্নের। তালিকার শীর্ষে আছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন, তার সাপ্তাহিক বেতন 4,11,000 পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,75,00,000 টাকা। দ্বিতীয় স্থানে জামাল মুসিয়ালা, তিনি পান 3,75,000 পাউন্ড, অর্থাৎ প্রায় 6,16,00,000 টাকা। এরপর আছেন জশুয়া কিমিক, উপামেকানো এবং ম্যানুয়েল নয়ার। শীর্ষ 10-এ আরও আছেন আলফনসো ডেভিস, লুইস দিয়াজ, মাইকেল অলিসে, সার্জ নাবরি ও কিম মিনজে। আগামী 29 আগস্ট বায়ার্ন স্টুটগার্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বুন্দেসলিগার নতুন মৌসুম। এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।